অর্থনীতি পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। এটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ব্যষ্টিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। আমরা প্রথমে একটি তালিকার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। আমরা এখানে উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের পরিমাণ এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কলামে জমির পরিমাণ এটি একরে দেখিয়েছি। দ্বিতীয় কলামে শ্রম ও মূলধন 1000 টাকায়। তৃতীয় কলামে আমরা দেখিয়েছি উৎপাদনের উপকরণগুলোর অনুপাত, অর্থাৎ জমির পরিমাণ এবং শ্রম মূলধনের অনুপাত। চতুর্থ কলামে মোট উৎপাদন এবং পঞ্চম কলামে উৎপাদনের বৃদ্ধি। আমরা ধরে নিলাম যে জমির পরিমাণ প্রথমে 2 একর এবং শ্রম মূলধন 5000 টাকার, তাহলে উপকরণের অনুপাত হচ্ছে 2:5 এবং মোট উৎপাদন ধরে নিলাম 20 একক। যেহেতু পূর্বে কোনো উৎপাদন ছিল না, তাহলে উৎপাদনের বৃদ্ধি হবে 20 একক। এখন জমির পরিমাণ দ্বিগুণ করলাম, সাথে সাথে শ্রম মূলধন এটাও টাকা দ্বিগুণ করলাম, 10,000 টাকা করলাম। তাহলে যেহেতু দুটোই দ্বিগুণ করেছি, একই হারে বৃদ্ধি করেছি, সেহেতু উৎপাদনের উপকরণের কোনো পরিবর্তন ঘটেনি। ধরে নিলাম যে এক্ষেত্রে উৎপাদন হয় 36 একক, তাহলে উৎপাদনের বৃদ্ধি পেয়েছি 16 একক। এখন জমির পরিমাণকে যদি 3 গুণ করি, শ্রম মূলধন সেটাকেও 3 গুণ করলাম, তাহলে জমির পরিমাণ এবং শ্রম মূলধনের যে অনুপাত সেটির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 2:5 রয়ে গেল। এক্ষেত্রে ধরে নিলাম যে উৎপাদন হচ্ছে 48 একক, তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে 12 একক। এই যে তালিকাটি আমরা প্রকাশ করলাম, এই তালিকাটি হচ্ছে আসলে আমাদের মাত্রাগত উৎপাদন বিধির তালিকা। আমরা কিভাবে বুঝবো এটি মাত্রাগত উৎপাদন বিধি কিনা? আমাদেরকে জমির পরিমাণ এবং শ্রম মূলধনের যে অনুপাতটি সেটি যদি পরিবর্তন না হয়, তাহলে সেটি হবে মাত্রাগত উৎপাদন। আমরা সংজ্ঞাটি দেখি। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ যেটি স্বল্পকালে স্থির থাকে সেটি সহ উপকরণকে নির্দিষ্ট হারে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে, এই বিষয়টি যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় তাই হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এক্ষেত্রে সকল উপকরণের নিয়োগ সমান হারে বাড়তে থাকলে উপকরণ অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ আমাদের শ্রম মূলধনকে আমি দ্বিগুণ করেছি, সাথে জমির পরিমাণকেও দ্বিগুণ করেছি, 2 থেকে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ উপকরণ অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাহলে এক কথায় বলতে গেলে আমরা যদি সকল উপকরণকে একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করতে পারি, তাহলে উৎপাদন যে হারেই বাড়ুক না কেন, তাহলে সেটি হয়ে যাবে মাত্রাগত উৎপাদন বিধি। এখন আমরা এই ক্ষেত্রে দুটি কলাম দেখিয়েছি উপকরণের, একটি হচ্ছে জমির পরিমাণ, একটা হচ্ছে শ্রম মূলধন। আসলে উৎপাদনের উপকরণ 4টি, এই 4টি কলামে আমরা দেখাতে পারতাম, কিন্তু আমরা চিত্রের মধ্যে যেহেতু দুটি অক্ষ থাকে, দুটি অক্ষে দুটি উপকরণ দেখিয়েছি, এই জন্য আমরা দুটি কলামে নিয়েছি। বিষয়টা একটু বিস্তারিত বোঝার জন্য আমরা দুটি তালিকার মধ্যে খেয়াল করি। প্রথম তালিকাটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, যেই বিষয়টি নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আর দ্বিতীয় তালিকাটি হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এই দুটি তালিকার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম তালিকাতে জমির পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, এটি হচ্ছে স্থির উপকরণ, এটি স্বল্পকালের স্থির উপকরণ। কিন্তু দ্বিতীয় তালিকাতে জমির পরিমাণের পরিবর্তন ঘটেছে, এটি কিন্তু দীর্ঘকাল, এখানে কোনো স্থির উপকরণ থাকবে না, জমির পরিমাণও এখানে পরিবর্তনশীল উপকরণ হয়ে গেল। প্রথম কলামে উৎপাদনের উপকরণের মধ্যে 1:5, 1:10, 1:15 এইভাবে অনুপাতটা পরিবর্তিত হয়েছে, যার জন্য এটা নাম ছিল পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আর দ্বিতীয় তালিকাতে যেহেতু দুটি উপকরণই সমান হারে বেড়েছে, সেই জন্য আমাদের উপকরণের অনুপাতের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, এই জন্য এটি হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। আমরা এই বিষয়টি মাত্রাগত উৎপাদন বিধি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আনুষঙ্গিক কিছু বিষয় আবার জেনে নিতে হবে। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যায় জেনেছিলাম 3টি সমস্যা, তার মধ্যে দ্বিতীয় সমস্যাটি ছিল কিভাবে উৎপাদন করা হবে। এই ক্ষেত্রে আমরা ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন দেখিয়েছিলাম। এখন আমরা যদি
যে সবুজ রেখাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আইকিউ বা আইসোকোয়ান্ট বা সম উৎপাদন রেখা। যদিও উচ্চ মাধ্যমিক শ্রেণীর সিলেবাসে এটি আলোচনার বিষয় নয়, তারপরও বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এটি আলোচনা করছি। কিন্তু স্নাতক পর্যায়ের অর্থনীতির জন্য এটি সিলেবাসে অন্তর্ভুক্ত। আমরা প্রথমে অধিক পরিমাণ শ্রম অর্থাৎ L3 পরিমাণ শ্রম এবং K1 পরিমাণ মূলধন নিয়ে এ বিন্দুতে উৎপাদন করলাম। ধরে নিই যে আমরা এটি হচ্ছে আমাদের ধান মাড়াই করার প্রাচীন পদ্ধতি, যেখানে আমরা গরু দিয়ে ধান মাড়াই করি অথবা একটা কাঠের টুকরোর উপর ধানের মুঠিকে আছড়ে দিয়ে আমরা ধান মাড়াই করতাম। এই পদ্ধতিতে শ্রমের পরিমাণ খুব বেশি লাগতো কিন্তু মূলধন খুবই কম লাগতো। তো এই একই পরিমাণ ধান যদি আমরা, এরপর একটা প্রযুক্তি আসলো যে একটা মেশিন যেটাকে মানুষ পা দিয়ে ঘোরায়, তারপরে এই ঘোরানো বস্তুটির উপর এই ধানের ছড়াগুলো রাখলে ধানটা মাড়াই করা হতো। সেই ক্ষেত্রেও আমাদের শ্রম তুলনামূলক বেশি লাগে, আগের থেকে কম, কিন্তু তারপরে মোটামুটি শ্রম লাগে এবং মূলধনের পরিমাণও মোটামুটি লাগে। এটি হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি ছিল, বর্তমানে যে পদ্ধতিটি সবচেয়ে প্রচলিত, সেটি হচ্ছে যে একটি ইঞ্জিন চালিত একটি মেশিন। সেই ক্ষেত্রে এটি ইঞ্জিনের মাধ্যমে এটি ঘোরে, মানুষ শুধু ধানের ছড়াগুলো এই মেশিনের উপর ধরে তাহলেই ধান মাড়াই হয়ে যায়। তো এই তিনটি পদ্ধতিতে আসলে আমরা সমান পরিমাণ ধানই মাড়াই করতে পারি। তো এই তিনটি পদ্ধতিতে শ্রম ও মূলধনের ব্যবহারের ভিন্নতা আছে, কিন্তু উৎপাদনের পরিমাণ এই তিনটিতেই সমান। এ বি সি তিনটিতে উৎপাদনের পরিমাণ সমান, এজন্য এটিকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। আমরা বিষয়টিকে আরেকটু উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। এ বিন্দুতে আমাদের প্রাচীন পদ্ধতিতে ঢেকে দিয়ে ধান থেকে চাল তৈরি করা, এটি খুবই শ্রমসাধ্য, এজন্য শ্রমনিবিড়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে এক ধরনের মেশিন ব্যবহার করে, হিউম্যান হলার, এই মেশিনটি ব্যবহার করে ধান মাড়াই করা। এক্ষেত্রে শ্রম লাগে, ধান ঢালতে হয়, আবার সংগ্রহ করে আবার ঢালতে হয়, ইত্যাদি মাধ্যমে আমাদের এই ক্ষেত্রেও শ্রমের পরিমাণ মোটামুটি লাগে, কিন্তু মূলধন আগের থেকে শ্রম কম লাগে এবং মূলধন আগের থেকে বেশি লাগে। এছাড়া আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে অটো রাইস মিল। এক্ষেত্রে শুধু ধানগুলো একবার ঢেলে দিলেই হয়, ধানের কোড়া সেটি আলাদা হয়ে যায়, চাল আলাদা হয়ে যায়। এভাবে আমরা সরাসরি বস্তাবন্দি চাল পেতে পারি। অর্থাৎ এই তিনটি পদ্ধতিতে আমি সমান পরিমাণ ধান থেকে সমান পরিমাণ চাল পেতে পারি, এই জন্য এটিকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। এরপরে আরেকটি বিষয় আমাদেরকে একটু জানতে হবে, এই সম উৎপাদন রেখায় কোন বিন্দুতে আসলে উৎপাদন করবে। আমরা এবি একটি রেখা দেখতে পেলাম, নতুন যেটি এসেছে, এটি হচ্ছে সম খরচ রেখা। অর্থাৎ এই রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের খরচ সমান। কারণ হচ্ছে যে আমরা যদি এইদিকে বিবেচনা করি, এ বিন্দুর দিকে বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের মূলধন বেশি ব্যবহার করতে হবে কিন্তু শ্রম কম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে মূলধন বাবদ খরচ বেশি হবে কিন্তু শ্রম বাবদ খরচ কম হবে। আবার আমরা এই বিন্দুর কথা বিবেচনা করি, তাহলে মূলধন এবং শ্রম মোটামুটি দুটি সমান পরিমাণ লাগবে। আর যদি আমরা বি বিন্দুর কাছাকাছি কোনো বিন্দু বিবেচনা করি, তাহলে আমাদের শ্রম অনেক বেশি লাগবে, শ্রম বাবদ খরচটা বেশি হবে, মূলধন বাবদ খরচটা কম হবে। তো মোট কথা হচ্ছে যে এই সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখা যেখানে স্পর্শ করবে সেখানেই হবে উৎপাদকের ভারসাম্য বিন্দু। তো আমরা মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের ভারসাম্য বিন্দুগুলো দেখাবো, এটা দেখানোর জন্যই এই বিষয়টি আমরা বিশ্লেষণ করলাম। এই বিন্দুটি হচ্ছে উৎপাদকের ভারসাম্য। তো আমরা আমাদের এই ক্ষেত্রে উৎপাদক L1 পরিমাণ শ্রম এবং K1 পরিমাণ মূলধন ব্যবহার করে এই বিন্দুতে উৎপাদন করলো। এখানে উৎপাদনের পরিমাণ এই বিন্দুতে করলেও যা হতো এই বিন্দুতেও তা হবে এবং এই বিন্দুতে করলেও তাই হবে, কিন্তু এই ক্ষেত্রে খরচের পরিমাণটা কম হয়, যার কারণে উৎপাদক এখানে ভারসাম্য অর্জন করে। যাই হোক, আমরা আমাদের মাত্রাগত উৎপাদন বিধির আলোচনা চলে যাই। আমরা ভূমি অক্ষে নিয়েছি
জমির পরিমাণ, লম্বকে নিয়েছি শ্রম এবং মূলধন, এল কে, এল ফর লেবার, কে ফর ক্যাপিটাল। আমরা আগের তালিকাটি নিয়ে আসলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শ্রম ছিল 2 একক, মূলধন 5,000 টাকার, শ্রম মূলধন 5,000 টাকার, উৎপাদন হচ্ছে 100 একক। এখন শ্রমকে আমরা দ্বিগুণ করেছি, শ্রম মূলধনের পরিমাণকে দ্বিগুণ করেছি, উৎপাদন কিন্তু দ্বিগুণ হয়নি, দ্বিগুণের চেয়ে কম হয়েছে। এরকম যদি হয়, উপকরণগুলোকে যে অনুপাতে বাড়ালাম উৎপাদন যদি সেই অনুপাতে না বাড়ে, তার চেয়ে কম হারে বাড়ে, তাহলে সেটিকে আমরা বলবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। কারণ এক্ষেত্রে উপকরণ বৃদ্ধির হারের সাথে উৎপাদনের বৃদ্ধির হার সমান হারে বাড়েনি, বরঞ্চ কম হারে রয়েছে। এই জন্য এটি হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। এক্ষেত্রে অবশ্যই প্রান্তিক উৎপাদন বিধি বলা যাবে না, কারণ হচ্ছে এক্ষেত্রে উৎপাদনের উপকরণগুলোকে একই নির্দিষ্ট হারে পরিবর্তন করা হয়েছে। আবার যখন উৎপাদনের পরিমাণকে 3 গুণ করলাম, জমির পরিমাণকে 3 গুণ করলাম, শ্রম ও মূলধনের পরিমাণকে 3 গুণ করেছি, উৎপাদন 3 গুণ না বেড়ে তার চেয়ে কম হারে বেড়েছে। এই জন্য এটিকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। এখন এটিকে আমরা চিত্রে যদি দেখাই, উৎপাদনটিকে আসলে আমাদের চিত্রে মেপে দেখানোর সুযোগ নেই, আমরা মেপে দেখাতে পারি শ্রম, জমি এবং শ্রম মূলধনের পরিমাণকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 একর জমি এবং 5,000 টাকা শ্রম মূলধন বিনিয়োগ করে একজন উৎপাদক E1 বিন্দুতে ভারসাম্যে পৌঁছলো। এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ, এটিকে স্কেল দিয়ে মেপে দেখানোর সুযোগ নেই, আমরা ধরে নিয়েছি এটি হচ্ছে 100 একক। এখন উৎপাদনকারী শ্রম মূলধনকে দ্বিগুণ করলো, সাথে সাথে জমির পরিমাণকে দ্বিগুণ করলো। তো এই যে প্রত্যেকবার দ্বিগুণ করার কারণে তার খরচটা দ্বিগুণ হবে, এই জন্য বাজেট রেখাটাও ডান দিকে সরে গিয়েছে, উপর দিকে উঠে গেছে। তো নতুন বাজেট রেখাটি নতুন সমউৎপাদন রেখাকে E2 বিন্দুতে স্পর্শ করেছে, এটি হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। একইভাবে শ্রম মূলধনকে 3 গুণ করলাম, জমির পরিমাণকেও 3 গুণ করলাম, তো তখন ভারসাম্য লাভ করলো E3 বিন্দুতে। আমরা এই তালিকাতে যেরকম আছে মোট উৎপাদন 100, 180, 240, এভাবেই আমরা শুধু লিখে দেব, তাহলে বোঝা যাবে যে উৎপাদনের পরিমাণ এখানে 100 ছিল, এখানে 180, এখানে 240। এটাকে আসলে স্কেল দিয়ে মাপার কোনো সুযোগ নেই। তো এভাবে আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধির চিত্রটি অঙ্কন করতে পারি। এবার আমরা দেখব হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি আসলে 3 রকম, একটি হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, আরেকটি হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি, আর একটি হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। এখন আমরা দেখব হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এটি স্থির কিনা সেটি বোঝার উপায় হচ্ছে জমির পরিমাণ 2, শ্রম মূলধন 5, উৎপাদন 100। জমির পরিমাণ 2 থেকে দ্বিগুণ করে 4 করলাম, শ্রম মূলধন 5 থেকে দ্বিগুণ করে 10 করলাম, উৎপাদনের পরিমাণ 100 থেকে দ্বিগুণ হয়ে 200 হলো, এবং উৎপাদনের বৃদ্ধি প্রতি ক্ষেত্রে 100 একক। সুতরাং যেহেতু দ্বিগুণ করলে উৎপাদনও দ্বিগুণ হয়, সেহেতু এটিকে বলা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এটির চিত্রটি আগের চিত্রের মতোই, কোন চিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র উৎপাদনের পরিমাণগুলোর মধ্যে আমরা পার্থক্য লিখে দেব। আগে এটি ছিল সম্ভবত 180, এবার এটি হয়েছে 200, আর এটি ছিল 240, এটি হয়েছে 300। অর্থাৎ আমরা এখানে যেই উৎপাদনের পরিমাণগুলো লেখা থাকবে সেগুলো শুধু এখানে আমরা বসিয়ে দেব, 100, 200, 300। তাহলে দুটি চিত্রের ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধির দুটি চিত্রের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এই সংখ্যাগুলোর মধ্যেই আমরা পার্থক্য দিয়ে টেনে দিলেই হবে। এবার আমরা দেখব হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। আমরা এই ক্ষেত্রে জমির পরিমাণকে দ্বিগুণ করেছি, শ্রম ও মূলধনের পরিমাণকে দ্বিগুণ করেছি, কিন্তু উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি হারে বেড়েছে। অর্থাৎ উৎপাদন 100 এর দ্বিগুণ 200 হওয়ার কথা ছিল, কিন্তু উৎপাদন 220 হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি প্রথমে ছিল 100, তারপরে 120, তারপরে 140। এজন্য এটিকে বলা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। এটি চিত্র আগের চিত্রের মতোই, আমাদের সম উৎপাদন রেখা সমখরচ রেখাকে যেখানে স্পর্শ করেছে সেটি ভারসাম্য বিন্দু। উৎপাদন ছিল 100, দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদন হয়েছে 220, তৃতীয় ক্ষেত্রে উৎপাদন হয়েছে 360।
তো এই যে রেখাটি পাচ্ছি, এই E1, E2 এবং E3 বিন্দু, এই তিনটি বিন্দুকে যুক্ত করে একটি রেখা পেয়েছি, সের নাম দিয়েছি ইপি। এটি আসলে ইলাবোরেশনটা হচ্ছে এক্সপেনশন পথ, অর্থাৎ উৎপাদন সম্প্রসারণ পথ, অর্থাৎ উৎপাদন যেই রাস্তায় বা যেই পথে বৃদ্ধি পেয়েছে। তো আমরা আমাদের আলোচনাকে সারসংক্ষেপে বলতে পারি যে উৎপাদনের সকল উপকরণকে একটি নির্দিষ্ট হারে বাড়ালে উৎপাদন যে হারে বাড়ে, এটিকে যে বিধির মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটি হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এখন উৎপাদন উপকরণকে যে হারে বাড়ালাম, উৎপাদন যদি সেই হারেই বাড়ে তাহলে সেটি হবে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। আর উপকরণ যে হারে বাড়িয়েছি, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তাহলে সেটি হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। উপকরণ যে হারে বাড়িয়েছি, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, অর্থাৎ এই ক্ষেত্রে 100 থেকে বেড়ে 220 হয়েছে, দ্বিগুণ করার ফলে 200 হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 220, সেটি হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। আশা করি মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে কোনো সংশয় আর থাকবে না। যদি কারো কোনো রকম সংশয় থাকে কিংবা আমার এই ভিডিওর যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থাকে তাহলে আশা করি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের পরামর্শের অপেক্ষা রইলাম। এবং আমি অর্থনীতি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন অধ্যায়ের উৎপাদন সংক্রান্ত দুটি বিষয়ে আমি দেখিয়েছি। পরবর্তীতে আরো উৎপাদন ব্যয়, মোট ব্যয়, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, প্রান্তিক ব্যয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ।